প্রিয় শহর দার্জিলিংয়ে আজ আমাদের দ্বিতীয় দিন। কেউ আমাকে জিজ্ঞেস করলে সত্যি বলতে পারি না এ শহরের প্রতি আমার কিসের ভালোবাসা, কিসের টানে বারবার এখানে ছুটে আসি। বোধহয় গত জন্মের কোনো সম্পর্ক ছিল। এ শহর বড় আপন মনে হয়, তাই এ শহরে নিজেকে আর ট্যুরিস্ট ভাবতে ইচ্ছে করে না। মনে হয় এ আমার নিজের শহর। আজ অগাস্ট মাসের মাঝামাঝি। আমরা রয়েছি হোটেল ভ্যালেন্টিনোতে, ঠিক রামাদার উপর থেকে। এখন সকাল 6টা, আর আমাদের ছাদের থেকে দৃশ্য কিছুটা এরকম, মানে সেটা কল্পনাই করা যায় না। বর্ষাকাল, ভরা বর্ষাকাল, সেখানে সেই সময় যে এইরকম কাঞ্চনজঙ্ঘা আমরা দার্জিলিং থেকে দেখতে পাব। শুধু কাঞ্চনজঙ্ঘা নয়, এরকমভাবে আমরা দেখতে পাচ্ছি পুরো দার্জিলিং শহর এবং পাহাড়ের প্রতিটা খাঁজে, প্রতিটা ভাঁজে নতুন দিনের সূচনা হচ্ছে। ক্লক টাওয়ারে একটু আগেই ঘন্টা বেজে 6টা বাজার জানান দিল। এই দেখা যায় ভানু ভবন, তার পাশে চার্চ, আর তার পাশে এই যে পাহাড়টা, তার মাথাতেই রয়েছে মহাকাল মন্দির। পাহাড়ের সকালটা সবসময় একটু অন্যরকম লাগে। রান্নাবান্না, স্কুল যাওয়ার জন্য রেডি হওয়া, কোনো কিছুরই তাড়া নেই। তা বলে ঘরে বসে থাকবো এমনটাও কিন্তু নয়। ভাবলাম একটু ঘুরে আসা যাক। আমরা যে হোটেলটিতে আছি, গাড়ির রাস্তায় সেটিতে আসতে গেলে হোটেল ব্রডওয়ের সামনের রাস্তাটা নিলেই হয়। তবে হোটেলের পাশেই একটা পায়ে হাঁটা সিঁড়ি আছে, যেটা ধরলে একেবারে সোজা রামাদার সামনে। সকাল 7:30 বাজে। এটা হচ্ছে কেভেন্টার্স, এখনো খোলেনি, কিন্তু কেভেন্টার্সের লাইনটা দেখুন একবার। 7টা থেকে ব্রেকফাস্টের লাইন কেভেন্টার্স। সকালের রোদে ঝকঝক করছে দার্জিলিং চৌরাস্তা। গত বছর অবধি দেখেছিলাম দার্জিলিং মেলে চায়ের পসরা নিয়ে বহু মানুষ বসেন। এবারে দেখলাম সেসব কিছুই নেই। শুনলাম দার্জিলিং চৌরাস্তা তথা মেল নাকি এখন নো ভেন্ডার জোন। মহাকাল মন্দিরের পাশের রাস্তাটা ধরে এগিয়ে চললাম। এই রাস্তাটা এখন প্রাতঃভ্রমণকারীদের ভিড়। আবার এলাম গতকাল সন্ধেবেলায় যেখানে এসেছিলাম, কাঞ্চনজঙ্ঘা মর্নিং ক্লাবে। যারা আমাকে ব্যক্তিগতভাবে চেনেন তারা জানেন কিছু বছর আগে অবধি আমি ছিলাম একজন চরম আনফিট মানুষ। কিন্তু এখন এমন একটা জায়গায় এসে পৌঁছেছি যে একদিনও যদি শরীরচর্চা না করি কিরকম যেন একটা লাগে। আর আমার কারেন্ট অবসেশন হলো যোগা। আর এরকম একটা জায়গায় এসে কাঞ্চনজঙ্ঘার সামনে আমার পাগলামিটা আর আটকে রাখতে পারলাম না। একবার মেলে এলে কারোরই আর বাড়ি যেতে ইচ্ছে করে না। একই কথা কিন্তু সাইবেরিয়ান সারমেয়ের ক্ষেত্রেও প্রযোজ্য। তারপর তাকে কিছুটা জোর করেই নিয়ে যাওয়া হলো। বেলা বাড়ছে, বাড়ছে ব্যস্ততাও। গ্লেনারিজের সামনের এই জায়গাটা এখন ফটোগ্রাফি পয়েন্ট। এখানটা ফাঁকা পাওয়াই দায়। এখন সকালবেলা একটু ফাঁকা পেয়ে আমরাও কয়েকটা ছবি তুলে নিলাম। মেল থেকে ফিরে এলাম, আর এখন বাজে 8:30। মোটামুটি কেভেন্টার্সের সামনে এসে লাইনটা যেটা মাঝ রাস্তায় শুরু হয়েছিল সেটা আপাতত এরকম পেছন থেকে, এইখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়ে এতটা অবধি এখন
ক্যাভেন্টার্সে ব্রেকফাস্টের লাইন। না, আমরা কেভেন্টার্সে ব্রেকফাস্টের লাইন দিইনি, কারণ গতকাল আমরা কেভেন্টার্সে লাঞ্চ করেছি আর সেই ভিডিও আপনাদের সাথে শেয়ারও করেছি। আজ আমরা একটা নতুন জায়গায় এসেছি। এখন সময় প্রায় 10:30। ব্রেকফাস্ট হলে অনেকটাই লেট, আবার লাঞ্চের সময়ও হয়নি। আধুনিক ভাষায় বলা যেতে পারে আমরা ব্রাঞ্চের জন্য এসেছি। এই রেস্টুরেন্টটির নাম মাচান ক্যাফে। এখানকার খাবার কেমন এখনো জানি না, কিন্তু এখানকার অ্যাম্বিয়েন্স মন ভরিয়ে দিল প্রথমেই। সুন্দর একটা ঝকঝকে সকাল। আমরা ব্রাঞ্চ করতে এসেছি। হ্যাঁ, ব্রেকফাস্টের সময় পেরিয়ে গেছে, প্রায় 11টা বাজে। ব্রাঞ্চ করতে এসেছি একটা নতুন কোরিয়ান রেস্টুরেন্ট, যেটি সম্পর্কে এখানকার সাধারণ মানুষরা ওয়াকিবহাল, কিন্তু এখানকার যারা পর্যটক তাদের কাছে অতটা পরিচিতি এখনও পাই। কোরিয়ান খাবার সম্পর্কে যে আমার খুব ভালো আইডিয়া আছে এমনটা নয়, তাই মেনু কার্ডে এত আইটেম দেখে আমরা হিমশিম খেয়ে যাচ্ছিলাম। মহাকাল যে রেস্টুরেন্টটা আছে সেখান থেকে যদি একটু এগিয়ে যাওয়া হয় তাহলে পাওয়া যায় পিক্স টু পিক্স হোটেল, আর তার সাথে হোটেল শিবম। তারই একেবারে রুফটপে এই রেস্টুরেন্টটা অবস্থিত। তো আপাতত আমরা কোরিয়ান, তারপরে লোকাল, টিবেটিয়ান সব মিলিয়ে মিশে একটা মেনু ঠিক করেছি, যেটা এখন অর্ডার করতে চলেছি। এটা হচ্ছে স্টিম চিকেন মোমো, আরও অনেক কিছু অর্ডার আছে। এখানে নেওয়া হয়েছে চিলি গার্লিক চিকেন নুডলস, এটা অন্যরকম নুডলসটা কেমন চওড়া চওড়া, আর এটা আমি নিয়েছিলাম পাস্তা। পাস্তা আমার ভীষণ প্রিয়, এটা একটা চিকেন পাস্তা, সেই জন্য নিয়েছি। সব খাবারই বেশ ভালো ছিল, তবে যেটা মনে থেকে যাবে এই কোরিয়ান চিকেন উইংস। এটা এত ঝাল ছিল যে লিটারেলি আমাদের কান দিয়ে ধোঁয়া বেরোচ্ছিল। যারা ঝাল পছন্দ করেন তাদের জন্য ঠিক আছে, কিন্তু আমাদের ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা নিতে হয়েছিল। দার্জিলিং ঘোরার জন্য হাতে মাত্র একটা দিন থাকলেই আপনি ঘুরে নিতে পারেন বাতাসিয়া লুপ, পিস প্যাগোডা এবং ঘুম মনেস্ট্রি। আর দিন সংখ্যা যদি বাড়ানো যায় তাতে যোগ করা যেতে পারে লামাহাটা ইকো পার্ক, জু, রক গার্ডেন এবং আরও অনেক কিছু। এতবার দার্জিলিং আসার সুবাদে আর সাইট সিইংয়ের কিছু বাকি থাকে না। এবার ঠিক করেছি শুধু পায়ে হেঁটে দার্জিলিং শহরটা ঘুরে দেখব। সেই উদ্দেশ্যেই বেরিয়ে পড়েছিলাম। হঠাৎ দেখা পেলাম এই শিল্পীর। তখন তিনি শিল্পের পূজারী, নিজের খেয়ালেই বাস্কিং করছেন। ওনাকে ঘিরে দর্শক সংখ্যা নেহাত কম নয়, কিন্তু সেদিকে যেন ওনার নজরই নেই। ওনার চ্যানেলের নাম কেলভিন ব্লগস, এখানে লেখা আছে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মোস্ট ওয়েলকাম। দার্জিলিং চকবাজারের দিকে নামছি। লাডেনলা রোড থেকে যে কোনো সিঁড়ি দিয়ে নিচের দিকে নামলেই চকবাজারে পৌঁছানো যায়। সাধারণ জামাকাপড় থেকে শুরু করে শীতের পোশাক, জুতো, ছাতা স্থানীয় মানুষরা এখান থেকেই কেনাকাটা করেন। এমনিতে মহাকাল মার্কেট, এমনকি ম্যাল রোডের বড় বড় দোকানের জিনিসগুলো আর চকবাজারের জিনিসের বিশেষ কোনো তফাৎ নেই। তফাৎ শুধু দামে। এখানে ন্যায্য মূল্যে অনেক কম দামে জিনিসপত্র কেনা যায়। তবে হ্যাঁ, বার্গেনিং এখানেও করতে হয়। আমাদের তেমন কিছু কেনার নেই,
শুধুমাত্র ঘোরার উদ্দেশ্যেই ঘুরে বেড়ানো। এই রাস্তাটা ধরে সোজা গেলেই দার্জিলিং ট্যাক্সি স্ট্যান্ড, যেখান থেকে শিলিগুড়ি, এনজেপি, গ্যাংটক এসব জায়গায় যাওয়ার শেয়ার গাড়ি পাওয়া যায়। দার্জিলিংয়ের সব থেকে পুরনো মিষ্টির দোকান নারায়ণ দাসের মিষ্টির দোকান 1877 খ্রিস্টাব্দ থেকে চলছে। এটা সম্পর্কে আমি অনেক আগে লেখাতেও পড়েছি এবং কিছু ভিডিও দেখেছি। আজ চাক্ষুষ করার সৌভাগ্য হলো। ঠিক করলাম এতটা এলামই যখন নারায়ণ দাসের মিষ্টির দোকানে একবার ঢুকবো এবং সেই মিষ্টির আস্বাদন করার চেষ্টা করব। হ্যাঁ, দাম অবশ্যই একটু বেশি হবে, সেটা নিয়ে কোনো নয়। পাহাড়ে এসে এরকম যে একটা মিষ্টির দোকানে মিষ্টি খাচ্ছি, এত ধরনের মিষ্টির ভ্যারাইটি পাচ্ছি, সেটাই একটা আলাদা ব্যাপার। তো যাই হোক, দেখা যাক কোন মিষ্টিটা টেস্ট করি। পাহাড়ে যে এত ধরনের মিষ্টি দেখতে পাবো সেটা সত্যিই আশা করিনি। আর এত মিষ্টির ভ্যারাইটি দেখে আমরাও যাকে বলে বাঁশবনে ডোমকানা হয়ে গেছিলাম। শেষ পর্যন্ত অনেক আলাপ আলোচনা করে 4-5 রকমের মিষ্টি একটা করে নিলাম। করতে ঢুকে এতগুলো মিষ্টি কিনে ফেলেছে। তার মধ্যে এটা হচ্ছে ড্রাই গোলাপ জামুন, এটা বললো ক্রিম সুইট, দুটোই ক্রিম সুইট, আর এটা হচ্ছে রসমালাই। মোটামুটি সবগুলোই 20 টাকা 25 টাকা পিস এরকম এর মধ্যে রয়েছে। আর এটা একটা কাজু বরফি আছে। চলে এসছে সমোসা চাট, আমাদের প্লেন সমোসা, একটা প্লেন সমোসা, দুটো চা। সমোসা চা মানে এতটা উপরে দার্জিলিং শহরে এত পুরনো দোকান থেকে যে মিষ্টি খাচ্ছি, সেটা একটা বিশাল বড় ব্যাপার। তাহলে এই মিষ্টিটা খুব সুন্দর। হ্যাঁ, আর এই ড্রাই সুইটস মিষ্টিটা ভীষণ সুন্দর খেতে, যেখানে কিনা দুধের কোনো এই আশেপাশে অতটা চল নেই, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যে এত দারুণ মিষ্টিটা হয়েছে, সেটা সত্যি দারুণ দারুণ খেতে। এক কাপ করে চা দিয়ে স্বল্পাহার শেষ করে আবার বেরিয়ে পড়লাম। হচ্ছে যেটা দার্জিলিং চকবাজারের গ্রসারি শপ, যেটা গ্রসারির জন্য, সেটা এখানে আছে। আমরা ওইখান থেকে টুকটাক নুডলস, যেগুলো আমাদের ওদিকে পাওয়া যায় না, সেইগুলো কিছু নিলাম। এখানে কোরিয়ান নুডলস প্রচুর আছে, এর আগে আমি নিয়েও গেছি, খেতে খুব ভালো হয়, কিন্তু এবারে আর নিলাম না সেরকমভাবে। জামা কাপড়ের দোকানের সাথে সাথে এইগুলিটা অ্যাকচুয়ালি সেটা হচ্ছে গ্রসারির জন্য, পাইকারি রেটে সমস্ত কিছু আইটেম, ঢালাই মশলার দোকান থেকে শুরু করে নুডলস থেকে শুরু করে পাস্তা, সমস্ত কিছু এই জায়গাটাতে পাওয়া যায়। পাহাড়ের ব্যস্ত জনপদে তখন সন্ধে নামছে। পরশু রাখি পূর্ণিমা, রাখির পসরায় সেজে উঠেছে দোকানপাট। দার্জিলিং শহরে পাহাড়ের মানুষ এবং বাঙালি ছাড়াও প্রচুর উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড এইসব জায়গার মানুষও বসবাস করেন। চকবাজারের এই গলিটা দিয়ে হাঁটলে মনেই হবে না আপনি পাহাড়ে আছেন। নিত্য প্রয়োজনীয় জিনিসের পাশাপাশি রয়েছে অনেকগুলো দশকর্মা ভাণ্ডার, আর আছে বেশ কিছু সিঙ্গাড়া, জলেবি, কচুরির দোকান। মেলে ফিরে এলাম। সন্ধ্যের মেল যথারীতি জমজমাট। দিনের শেষে বাড়ি ফেরার পথেও ক্লান্ত বাইকারোহী ভানুভক্তকে সম্মান জানিয়ে বাইক থেকে নামতে কিন্তু ভোলেননি। দার্জিলিংয়ের বেকারি আইটেম ভীষণ জনপ্রিয়। আমাদের পেট ভর্তি, কিন্তু ছেলে যেহেতু চকবাজারের নারায়ণ দাসের মিষ্টির দোকানে যায়নি, তাই ওকে নিয়ে এলাম আস্তাবল রোডের রাজু বেকারিতে।
ভেজ এবং ননভেজ প্যাটিস, র্যাপ ও রোলের পাশাপাশি কেক এবং কুকিজও এখানের খুব বিখ্যাত। এখানের এত আইটেম দেখে ওর অবস্থাও ঠিক আমাদের মতোই হয়েছিল। কোনটা ছেড়ে কোনটা নেবে ওটা ডিসাইড করতেই অনেকক্ষণ সময় লেগে গেল। শেষ পর্যন্ত কোনগুলো যে ঠিক নিয়েছিল আমার এই মুহূর্তে মনে নেই, আর সত্যি কথা হলো তখন আমি ভিডিও করতেও ভুলে গেছিলাম। গত 3 দিন ঝকঝকে আকাশ পেয়েছি, আর তার সাথে কড়া রোদ্দুর। তবে বর্ষাকালে দার্জিলিংয়ে বৃষ্টি পাবো না এটা ঠিক মানা যায় না। আজ এই ট্যুরের 16 কলা পূর্ণ হলো। সন্ধে নামতেই বৃষ্টি শুরু হলো, আর ম্যাল রোড হয়ে আমরাও হোটেলে ফেরার পথ ধরলাম। বৃষ্টির মধ্যেও সেলফি তোলার লোকের কিন্তু অভাব নেই। আজ রাতের খাবার খেতে কোথাও বেরোবো না। আমরা যে হোটেলটিতে আছি তার নিচের তলাতে রয়েছে এনাদের নিজস্ব রেস্টুরেন্ট, যেখানে 7:30 থেকে 8টার মধ্যে ডিনারে কি খাবেন সেটা বলে দিতে হয়। আমরা হোটেলে ফিরেই রাতের খাবারটা অর্ডার করে দিয়েছিলাম। এনাদের রেস্টুরেন্টটির অন্দরসজ্জাও অসম্ভব সুন্দর। এখন প্রায় রাত্রি 9:30। আমরা রাতের খাবার খেতে এসেছি। আজকে রাত্রিবেলা ডিনারটা আমরা হোটেলেই সারলাম। প্রচণ্ড বৃষ্টিও পড়ছিল বাইরে, তারপরে অনেক ঘোরাঘুরিও হয়েছে। আজকে এনার্জি একদম তলানিতে। তো আমরা নিয়েছি একটা চিকেন থালি, এখানে 4টে রুটি, আলু ভাজা, পাঁপড় ভাজা, একটা তরকারি, মনে হচ্ছে স্কোয়াশের তরকারি, যাই হোক, ডাল, চিকেন এটা একটা আছে, আর একটা যেটা আছে সেটা হচ্ছে ভেজ থালি নিয়েছিলাম। সেটাতে ভাত, ডাল, সবজি, আলু ভাজা, পাঁপড় এগুলো নিয়ে আছে। পরের দিন সকালেই আমরা শিলিগুড়ি নেমে গেছিলাম। তার আগে মহাকাল মন্দিরে পুজো দিয়েছি। তবে সেই গল্প থাকবে আগামী পর্বে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আপনাদের একটি কমেন্ট আমার চলার পথে প্রেরণা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।